নমস্কার। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় ভারতের ভিত্তিটা আসলে কি, হয়তো অনেকেই বলবেন শিল্প কিংবা হয়তো টেকনোলজি। কিন্তু সত্যি বলতে কি, আসল ভিত্তিটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মাটি আর ফসলের মধ্যে। তো চলুন আজ আমরা ভারতের সেই আসল মেরুদণ্ড মানে কৃষি ব্যবস্থা নিয়েই একটু গভীরে যাই। চলুন আর ভূমিকা না করে একদম সরাসরি একটা তথ্যে চলে আসি। ভারতের জনসংখ্যার অর্ধেকেরও বেশি, মানে ৫০%রও বেশি মানুষ তাদের জীবন জীবিকার জন্য সরাসরি কৃষির ওপর নির্ভর করেন। একবার ভাবুন তো সংখ্যাটা। এটা কিন্তু শুধু একটা পরিসংখ্যান নয়, এটা পরিষ্কার বলে দেয় যে ভারতীয় কৃষি শুধুমাত্র একটা সেক্টর না, এটা আক্ষরিক অর্থে কোটি কোটি মানুষের জীবন। তো বুঝতেই পারছেন, এটা শুধু একটা পেশা নয়, এটা হলো ভারতের অর্থনীতি আর সমাজের একেবারে মূল ভিত্তি। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব যে এই ভিত্তিটা আসলে কতটা মজবুত আর এর মধ্যেকার দুর্বলতাগুলো এবার কি। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে এত বড় একটা দেশে এই যে চাষাবাদ, এটা হয়টা ঠিক কিভাবে? দেখুন, এর পদ্ধতি কিন্তু সব জায়গায় একরকম নয়। চলুন না একটু খতিয়ে দেখা যাক, সে প্রাচীন প্রথা থেকে শুরু করে আজকের দিনের আধুনিক চাহিদা পর্যন্ত সবকিছু। সবার আগে যেটা আসে সেটা হলো আদিম জীবিকাভিত্তিক কৃষি, যেটাকে ইংরেজিতে বলে প্রিমিটিভ সাবসিস্টেন্স ফার্মিং। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একদম সবচেয়ে পুরনো পদ্ধতির চাষ। ভাবুন, একটা ছোট্ট জমি, তাতে খুব সাধারণ যন্ত্রপাতি, ধরুন কোদাল বা দাও, আর পরিবারের লোকেরাই একসাথে মিলেমিশে নিজেদের খাওয়ার জন্য ফসল ফলাচ্ছে। এটাকে কিন্তু অনেক জায়গায় স্ল্যাশ অ্যান্ড বার্ন বা আমাদের এখানে ঝুম চাষও বলা হয়। এর ঠিক পরেই আসে নিবিড় জীবিকাভিত্তিক কৃষি বা ইন্টেন্সিভ সাবসিস্টেন্স ফার্মিং। মজার ব্যাপার হলো এখানেও কিন্তু জমি ছোট, কিন্তু পার্থক্যটা হলো এখানে জনসংখ্যার চাপ অনেক বেশি, তাই ওই এক চিলতে জমি থেকেই সর্বোচ্চ ফলনটা বের করে আনার একটা চেষ্টা থাকে। আর তার জন্য কি লাগে? প্রচুর খাটুনি, মানে শ্রম, আর সাথে আধুনিক রাসায়নিক সার ও কীটনাশক। এই দুটো পদ্ধতির মধ্যে মূল পার্থক্যটা দেখুন, এখানে কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে আদিম কৃষির একটাই লক্ষ্য, নিজেদের পেট চালানো, তাই যন্ত্রপাতিও খুব সাধারণ। আর অন্যদিকে নিবিড় কৃষির লক্ষ্য হল ফলনটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, আর তার জন্য শ্রম আর আধুনিক উপকরণের ব্যবহারও অনেক বেশি। মানে লক্ষ্যটাই পুরো আলাদা। ভারতে চাষাবাদের পুরো ব্যাপারটাই কিন্তু একটা নির্দিষ্ট ক্যালেন্ডার বা ছন্দের ওপর চলে। আর এই ছন্দটা ঠিক করে দেয় আমাদের দেশের 3টে আলাদা আলাদা শস্য ঋতু, যেগুলোকে আমরা বলি ক্রপিং সিজন। এই 3টি ঋতু হল খরিফ, রবি আর জায়েদ। দেখুন, খরিফ ফসলটা হয় বর্ষার শুরুতে, মানে ধান, ভুট্টা, তুলো এইগুলো। এরপর আসে রবি, যেটা শীতকালে বোনা হয়, যেমন গম, যব বা মটর। আর এই দুটোর মাঝখানে গ্রীষ্মকালে একটা ছোট্ট সময়ের জন্য জায়েদ ফসল হয়, যেমন তরমুজ বা শশা। এখানে তো পরিষ্কার দেখাই যাচ্ছে কোন ফসলটা কখন বোনা হচ্ছে আর কখন কাটা হচ্ছে। তো এতক্ষণ আমরা কৃষির কাঠামোটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু জানেন, এই মজবুত দেখতে ভিত্তিটার মধ্যেই কিন্তু কিছু বেশ বড়সড় ফাটল আছে। চলুন এবার সেই দিকটা দেখি, মানে আমাদের দেশের কৃষকদের আসল চ্যালেঞ্জগুলো কি। আসলে ভারতীয় কৃষকদের যে কত রকমের বাধার সামনে পড়তে হয়। প্রথমত আর সবচেয়ে বড়টা হলো অনিয়মিত মৌসুমি বায়ুর ওপর নির্ভরতা। কখন বৃষ্টি হবে তা ঠিক নেই। তারপর ধরুন জমির সমস্যা। উত্তরাধিকার সূত্রে জমি ভাগ হতে হতে এত ছোট হয়ে যায় যে তাতে আর লাভজনক চাষ সম্ভব হয় না। এর ওপর রয়েছে সার, বীজ, এই সব উপকরণের আকাশছোঁয়া দাম, আর তার জন্য নেওয়া ঋণের বোঝা। ফসল উঠলেও সেটা ঠিকমতো রাখারও জায়গা নেই, বাজারে পাঠানোর ব্যবস্থা নেই, আর এত কিছুর ফলে ধীরে ধীরে মাটির উর্বরতাও শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিটা নিয়ে একটা খুব বিখ্যাত আর কষ্টকর কথা আছে। বলা হয়, ভারতীয় কৃষক ঋণে জন্মায়, ঋণে বাঁচে এবং ঋণে মারা যায়। ভাবুন তো কথাটা কতটা সত্যি। এটা কৃষকদের ঋণের সমস্যার গভীরতা আর এর যে একটা লম্বা ইতিহাস আছে সেটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আচ্ছা, এই যে ঋণের চক্র, এটা ঠিক কিভাবে কাজ করে? দেখুন, ব্যাপারটা একটা চেইন রিয়াকশনের মতো। ধরুন 1 বছর ঠিকমতো বর্ষা হলো না, ফসল নষ্ট হয়ে গেল। পরের বার চাষের জন্য কৃষককে ধার করতে হলো। এবার হয়তো ফসল ভালো হলো, কিন্তু বাজারে গিয়ে দাম পেল না। ফলে আগের ঋণটা তো শোধ হলোই না, বরং নতুন করে ঋণের বোঝা আরও বেড়ে গেল। আর এই চক্রটা চলতেই থাকে। এখন হয়তো মনে হতে পারে এটা তো একজন কৃষকের ব্যক্তিগত সমস্যা, কিন্তু না, ব্যাপারটা মোটেও তা নয়। একজন কৃষকের সংগ্রাম আসলে কিভাবে গোটা দেশকে প্রভাবিত করে সেটাই এবার দেখার বিষয়, কারণ এর প্রভাবটা কিন্তু বিশাল আর সুদূর প্রসারী। এই চার্টটার দিকে একবার তাকান।
দেশের মোট আয় মানে জিডিপিতে কৃষির অবদান প্রায় 17%। হ্যাঁ, এটা শিল্প বা পরিষেবা খাতের থেকে কম, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে অন্য জায়গায়। আসল বিষয়টা হলো এই একটা খাতে কিন্তু দেশের অর্ধেকেরও বেশি মানুষের পেটের ভাতের যোগান দেয়, মানে তাদের কর্মসংস্থান হয় এখান থেকেই। তাহলে বুঝতেই পারছেন, যখন কৃষিতে সংকট আসে তার ধাক্কাটা কিন্তু শুধু গ্রামের মাঠে সীমাবদ্ধ থাকে না, পুরো দেশের অর্থনীতির চাকাটাই যেন ধীর হয়ে যায়। কেন? কারণ কৃষকদের হাতে টাকা না থাকলে তারা জিনিসপত্র কিনতে পারে না, ফলে বাজারে শিল্পপণ্যের চাহিদাও কমে যায়। এমনকি এর ফলে জিনিসপত্রের দামও বাড়তে পারে, মানে মুদ্রাস্ফীতি দেখা দেয়। আর শুধু অর্থনীতিই নয়, এর সামাজিক প্রভাব তো আরও বিশাল। ভাবুন, আমাদের দেশের প্রায় 140 কোটি মানুষের খাবার কোথা থেকে আসে? কৃষকদের থেকে। আমাদের পোশাক, চিনি, এইসব বড় বড় শিল্পের কাঁচামালকে যোগান দেয় কৃষকরা। গ্রামের কোটি কোটি মানুষের জীবিকা কিসের উপর দাঁড়িয়ে? কৃষির ওপর। তাই বলতেই হয়, দেশের রাজনৈতিক আর সামাজিক শান্তি, স্থিতিশীলতা সবকিছুই কিন্তু ওতপ্রোতভাবে এর সাথে জড়িত। তাহলে সবশেষে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়াই। প্রশ্নটা হলো, ভবিষ্যতের কথা মাথায় রেখে ভারতের এই কৃষিভিত্তিক পরিকাঠামোকে, এই ভিত্তিটাকে কিভাবে আরও মজবুত করা যেতে পারে? কারণ এই প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু লুকিয়ে আছে গোটা ভারতের ভবিষ্যৎ। आज के बिजनेस वर्ल्ड में सिर्फ दिखना काफी नहीं, आपकी पहचान सुनाई भी देनी चाहिए। हर सर्विस की एक कहानी होती है, हर ब्रांड की एक आवाज होती है। रविकांत आपके ब्रांड को देगा म्यूजिकल पहचान। अपने ब्रांड को आवाज दो, हर दिल तक एहसास दो। हर ब्रांड बनता है विजन से, हर पहचान बनती है इमोशन से। अब मार्केटिंग नहीं, ब्रांड एक्सपीरियंस बनाइए। रविकांत के साथ आपकी सर्विस सिर्फ दिखेगी नहीं, महसूस भी होगी। नाम आपका, आवाज हमारी, पहचान बनेगी सबसे अलग आपकी। आज हम सिर्फ सर्विस नहीं देते, हम ब्रांड की पहचान बनाते हैं। वो विजन को आवाज मिलती है जब ब्रांड म्यूजिक से जुड़ता है। रविकांत के साथ हर कैंपेन मार्केट में अलग दिखता है। आज के समय में सिर्फ रिज्यूमे बनाना काफी नहीं है, जरूरी है कि लोग आपको समझें, आपकी स्किल्स को जाने और आपकी कहानी सुने। आज सोशल मीडिया पर जो दिखता है वही बिकता है। इसीलिए हम लाए हैं रिज्यूम एक्सप्लेनेशन वीडियो सर्विस, जहां आपका रिज्यूम ये प्रोफेशनल तरीके से ये आसान भाषा में समझाया जाता है। दिखावे से बनती है आपकी करियर रेपुटेशन और मजबूत होती है आपकी सोशल रेपुटेशन। जब आप अपना रिज्यूम वीडियो सोशल मीडिया पर शेयर करते हैं तो लोग आपको सिर्फ नाम से नहीं, आपकी काबिलियत से पहचानते हैं। क्योंकि आपकी पहचान मायने रखती है। क्योंकि आपकी पहचान मायने रखती है।